হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আজকে জুম ক্লাসে আমি আছি মোহাম্মদ রাজিব হুসাইন। আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে আমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং টু। এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 1941। আর এই সাবজেক্টটি মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে যারা পড়ে মূলত তাদের জন্য। আজকে এই ক্লাসে আমরা মূলত যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চলো আমরা এক নজরে একটু দেখে আসি আজকে ক্লাসে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ড্রয়িং ফ্রেম নিয়ে, অর্থাৎ ড্রয়িং ফ্রেম কাকে বলে এই সম্পর্কে আমরা জানতে পারবো। সেই সঙ্গে জানবো ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য, ড্রয়িং ফ্রেমে কি কি কাজ করা হয় এবং এই ড্রয়িং ফ্রেম সেকশনের প্রযুক্তিগত যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। চলো আমরা একে একে সমস্ত বিষয়গুলো আমরা দেখে আসি। শুরুতেই আমরা বলছিলাম আমরা জানবো যে ড্রয়িং ফ্রেম কাকে বলে। আমরা যদি ড্রয়িং ফ্রেমের কথা চিন্তা করি, অর্থাৎ তাহলে আমাদের শুরুতেই ভাবতে হবে স্পিনিং সম্পর্কে, কেননা আমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং টু এই সাবজেক্টটি স্পিনিং এর অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট। এখানে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের স্পিনিং এর যে কাজের ধারাবাহিকতা রয়েছে। আমাদের প্রথমত ব্লোরুম, তারপর হচ্ছে কার্ডিং, তারপর ড্রয়িং, কম্বিং, তারপর হচ্ছে সিমপ্লেক্স, তারপর হচ্ছে রিং ফ্রেম। অর্থাৎ আমরা সেখানে ড্রয়িং নিয়ে আজকে আলোচনা করব। এর পরবর্তী যে যে আমাদের পূর্ববর্তী যে আমাদের ব্লোরুম বা কার্ডিং যেগুলো ছিল এগুলো আমরা আগেই জেনেছি ইয়ান ম্যানুফ্যাকচারিং ওয়ান, অর্থাৎ পূর্ববর্তী সেমিস্টারে। আজকে আমরা শুরু করব ড্রয়িং থেকে। ড্রয়িং এর আমরা যদি সংজ্ঞা সম্পর্কে বলতে যাই তাহলে আমাদের বলতে হবে, অর্থাৎ ড্রয়িং এর ক্ষেত্রে মূলত আমরা যেটা করি যে স্লাইবার গুলোকে সোজা এবং সমান্তরাল করি, এবং স্লাইবার গুলোকে সোজা সমান্তরাল করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা পূর্ববর্তী যে প্রসেস রয়েছে কম্বিং থেকে আমরা যে স্লাইবার গুলো পাই, এই স্লাইবার গুলোকে আমরা ড্রয়িং এ এনে এই স্লাইবার গুলোকে অধিক সূক্ষ্ম অর্থাৎ মিহি বা স্লাইবার গুলোকে সোজা করার বা সমান্তরাল করার প্রয়োজনীয়তা আমরা বিভিন্ন ভাবে এদেরকে ওজন কমিয়ে বা বাড়িয়ে বিভিন্ন রোলারের মাধ্যমে, অর্থাৎ যে স্লাইবার গুলোকে সোজা সমান্তরাল করি, এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি ড্রয়িং ফ্রেম। আমরা যদি একটু সংজ্ঞা বলি তাহলে বলতে হবে যে স্লাইবার গুলো যখন আমরা একক দৈর্ঘ্যের ওজন কমাবো বা একক দৈর্ঘ্যের ওজন বাড়াবো, এই ওজন কমানো বা বাড়ানোর যে প্রক্রিয়া, সেই সঙ্গে স্লাইবার গুলোকে সোজা এবং সমান্তরাল করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা ড্রয়িং বলি। এবং ড্রয়িং এর অবস্থান হচ্ছে কার্ডিং সেকশনের পরে এবং কম্বিং সেকশনের পূর্ববর্তী অবস্থানে। অর্থাৎ আমরা যদি স্পিনিং এর ফ্লো চার্ট যদি আমরা বলি তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে ব্লোরুম, তারপরে কার্ডিং, তারপর ড্রয়িং, তারপরে সিমপ্লেক্স, তারপর হচ্ছে রিং ফ্রেম, তারপর হচ্ছে আমাদের ফিনিশিং সেকশন। সুতরাং আমরা প্রিয় শিক্ষার্থী এখান থেকে জানতে পারলাম যে ড্রয়িং আমরা কাকে বলবো। আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি। মুক্তার, আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? মুক্তার, আমাকে শোনা যাচ্ছে? মুক্তার, দিগন্ত, আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা ড্রয়িং ফ্রেম নিয়ে আলোচনা করলাম। আহ, দিগন্ত, তুমি কি একটু বলতে পারবে আমরা ড্রয়িং কাকে বলি বা ড্রয়িং ফ্রেমটা কি? একক দৈর্ঘ্যের ওজন কমান বা একক ওজনের দৈর্ঘ্য বাড়ানোকে ড্রয়িং বলে। আচ্ছা, মূলত এটা হচ্ছে সুতা প্রস্তুতকরণের একটা ধাপ আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা সুতা যখন জি। প্রস্তুত করব টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, আমাদের প্রথমেই আমাদের একটা পোশাক যদি আমি তৈরি করতে যাই তাহলে আমাকে প্রথমে সুতা তৈরি করতে হবে, তারপর সেই সুতা থেকে আমি গ্রে কাপড় তৈরি করব, তারপর সেই কাপড়কে আমি বিভিন্ন কালার করব, দেন ডিজাইন করব, তারপর গার্মেন্টস সেকশনে গিয়ে আমি একটা পূর্ণাঙ্গ পোশাক তৈরি করব। অর্থাৎ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমাদের প্রথম কাজ হচ্ছে
একটা পোশাকের ক্ষেত্রে আমাকে প্রথমে সুতা তৈরি করতে হবে। ঠিক আছে দিগন্ত? জি স্যার। আচ্ছা, এই সুতা করণের ধারাবাহিকতায় আমাদের আমরা আজকে শিখছি ড্রয়িং নিয়ে। এই ড্রয়িং এ আমরা কি করতেছি, স্লাইবার যেগুলো রয়েছে অর্থাৎ আমরা মাঠ থেকে যে তুলা নিয়ে আসি, ঠিক আছে? এই তুলাগুলোকে আমরা সুতায় পরিণত করব। অর্থাৎ এই সুতায় পরিণত করতে তুলাগুলোকে আমাদের প্রথমে ল্যাপে নিতে হবে। ল্যাপ থেকে এগুলো স্লাইবারে পরিণত করতে হবে। স্লাইবার থেকে এগুলোকে আমাদের ব্যাক সাইডে অর্থাৎ রিং সেকশনে নিতে হবে। দেন ধীরে ধীরে এগুলো আমাদের সুতায় পরিণত হবে। আমরা সেই জায়গা থেকে জানলাম যে ড্রয়িং কাকে বলে। আচ্ছা, এখন আমাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে না যে আমরা ড্রয়িং কেন করব বা ড্রয়িং এর উদ্দেশ্য কি বা ড্রয়িং এর প্রয়োজনীয়তা কি? আমরা একটা স্লাইবারকে কেন সোজা বা সমান্তরাল করব? আমরা তো সুতা অটোমেটিক্যালিও প্রস্তুত করতে পারতাম। মাঠ থেকে তুলা এনে সেই তুলা থেকে তো সরাসরি সুতা প্রস্তুত করা সম্ভব হতো। কিন্তু এগুলো এই যে ধারাবাহিকতা অবলম্বন করতেছি আমরা ব্লুরুম, কার্ডিং, ড্রয়িং, কম্বিং বা সিমপ্লেক্স, ব্যাক সাইডে যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো করার প্রয়োজনীয়তা কি? এমনটা প্রশ্ন নিজেদের মনে আসতে পারে না? শোনা যাচ্ছে? দিগন্ত? জি স্যার। আচ্ছা। হ্যাঁ, শোনা এ যাচ্ছে। আচ্ছা। সেখানে আমরা এখন জানবো যে ড্রয়িংটা আমরা কেন করব? চলো আমরা একটু জেনে আসি যে আমাদের ড্রয়িংটা করার প্রয়োজনীয়তা কি? আমাদের ড্রয়িংটা কেন করতে হবে? একটা স্লাইবারকে যদি আমরা তার ওজন কমাতে না পারি, স্লাইবারকে যদি স্লাইবার বলতে আমরা কি বুঝতেছি? তুমি একটু চিন্তা করো, আমরা বাজারে যে রশিগুলো পাই, বাসাবাড়িতে আমরা যে রশিগুলো ব্যবহার করি, স্লাইবার গুলো কিন্তু ঠিক দেখতে ঐরকম। কিন্তু স্লাইবার গুলোর ভেতরে একটু উম আ তোমার আ একটু এই যে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি? যে আন্তঃআণবিক শক্তি এগুলো তোমরা হয়তোবা পড়ে আসছো পূর্ববর্তী এসএসসি যখন তোমরা শেষ করছো। আন্তঃআণবিক শক্তি এই শব্দগুলোর সঙ্গে হয়তোবা তোমরা পরিচিতি আছো। যে অন্তঃশক্তি অর্থাৎ ভেতরে অণুর যে শক্তি থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা স্লাইবার তৈরি করতে গেলে কিন্তু একটা পলিমার দিয়ে স্লাইবার গুলো তৈরি করতে হয়। আবার এখানে যদি পলিমারকে বলতে যাই তাহলে একটা পলিমার তৈরি করতে গেলে কিন্তু বিভিন্ন অ এক বা একাধিক মনোমারকে নিয়ে আমার একটা পলিমার তৈরি করতে হয়। তো সেই জায়গা থেকে আমার যেগুলো স্লাইবার গুলো রয়েছে, এই স্লাইবার গুলোর মধ্যে বিভিন্ন স্পেস রয়েছে। এই স্পেস গুলোকে যদি আমি চাপ না দেই, তাহলে চাপ না দিলে এগুলোর ভেতরে যদি ফাঁকা থাকে, তাহলে এর ভেতরে বাতাস প্রবেশ করতে পারে। তখন আমার কি হবে? স্লাইবার গুলো এলোমেলো হয়ে যেতে পারে। আর যখন এর ভেতরে বাতাস চলে যাবে, ঠিকমতো স্লাইবার গুলো একটা আরেকটার সঙ্গে লাগবে না। তখন কিন্তু এটা দিয়ে যখন আমি সুতা তৈরি করব, তখন সেই সুতার গুণগত মান ভালো হবে না। এবং ওই সুতা দিয়ে যখন আবার পোশাক তৈরি হবে, একটা কাপড় তৈরি হবে, তখন কিন্তু সেই কাপড়টা আমি ব্যবহার উপযোগী করতে পারব না। অর্থাৎ সেই কাপড়ের আমার গুণগত মান ভালো হবে না। ঠিক আছে? এইজন্য আমরা বলছি একটা স্লাইবারকে আমরা কি করব? তার দৈর্ঘ্যের উপরে নির্ভর করবে তার ওজনটাকে আমরা কমিয়ে নিব। এবং সেই সঙ্গে আমাদের যদি স্লাইবার গুলোকে সোজা সমান্তরাল করার প্রয়োজন মনে হয় এবং স্লাইবার গুলো যদি একটু বাঁকানো থাকে বা কুঁচকানো থাকে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ড্রয়িং করে নিতে পারি। এতে করে আমাদের যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা এই সুতা প্রস্তুত করে সেই সুতা প্রস্তুতকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু আ আ ক্ষতির যে একটা প্রফিট থাকে অর্থাৎ সম্ভাবনা থাকে। যে স্লাইবার গুলো আমার যদি কাঙ্ক্ষিত পরিমাণ সুতা তৈরি না হয়, সেক্ষেত্রে আমার কি, কি ইফেক্ট হতে পারে? এইজন্য আমাদের উদ্দেশ্যসমূহ জানতে হবে যে আসলে আমরা উদ্দেশ্যসমূহ কেন আমরা আ জানবো? অর্থাৎ স্লাইবারের উদ্দেশ্যটা জানাটা কেন জরুরি? তো এক্ষেত্রে মুক্তার তুমি কি বলতে পারবে আমরা উদ্দেশ্য অর্থাৎ আমাদের যে ড্রয়িং ফ্রেমে যে স্লাইবার আমরা যেগুলো জানলাম আমরা এই স্লাইবার গুলোকে ড্রয়িং ফ্রেমে কেন প্রক্রিয়াকরণ করব? এর কি উদ্দেশ্য বলতে পারবে মুক্তার? মুক্তার শুনতে পাচ্ছ আমাকে? দিগন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, ড্রয়িং ফ্রেমের একটা উদ্দেশ্য বলতে পারবে? আমি ড্রয়িং ফ্রেমের যে উদ্দেশ্যগুলো আলোচনা করলাম এর উপরে নির্ভর করে তুমি কি একটা উদ্দেশ্য বলতে পারবে? আমরা কেন ড্রয়িং ফ্রেম করব? একক দৈর্ঘ্যে ওজন কমানো যায়। আচ্ছা। আর একক দৈর্ঘ্যে ওজন বাড়ানোর জন্য ড্রয়িং করা হয়। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিগন্ত। আচ্ছা তাহলে আমরা জানলাম যে
ড্রয়িং আমাদের কেন করা প্রয়োজন, অর্থাৎ আমরা ড্রয়িং কেন করব, আমাদের ইন্ডাস্ট্রিতে ড্রয়িং করার প্রয়োজনীয়তা কি। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে আসি একটু। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল, কেউ কি বলতে পারবে? আমরা পরবর্তী কি প্রশ্ন? ড্রয়িং আমার এখানে একটু নেটের Draw- প্রবলেম হচ্ছে। আচ্ছা, ড্রয়িং ফ্রেমে কি কি কাজ করা যায় হয়? আচ্ছা ড্রয়িং ফ্রেমে আমরা সাধারণত তিনটি কাজ করব। ঠিক আছে, প্রথমত আমরা ড্রয়িং করব, অর্থাৎ ড্রয়িংটা হচ্ছে, আমরা ড্রয়িং বলতে কি বুঝি? এই ড্রয়িংটা কি খাতায় চিত্র অঙ্কন এই ড্রয়িং এইরকম না, স্যার। মনে হচ্ছে? আচ্ছা, এই না, স্যার। ড্রয়িংটা হচ্ছে মূলত আমরা স্ল্যাবার গুলোকে আঁচ দিয়ে সোজা এবং সমান্তরাল করব। ঠিক আছে, আমাদের টেক্সটাইলের ভাষায় স্ল্যাবার গুলোকে আঁচ দিয়ে সোজা এবং সমান্তরাল করাকেই আমরা ড্রয়িং বলে থাকি। ড্রয়িং ফ্রেমে মূলত এই একটা কাজ হয়ে থাকে। তারপরে হয়ে থাকে ডাবলিং। ডাবলিং বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একের অধিক, অর্থাৎ একের অধিক মানে হচ্ছে আমার সাপোজ ধরো একটা স্লাইবারের সঙ্গে আমি আরেকটা স্লাইবারকে সংযুক্ত করব। এই যে একটা স্লাইবারের সাথে আরেকটা স্লাইবারকে যে সংযুক্ত করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই আমরা ডাবলিং বলি। ডাবলিং এর ক্ষেত্রে কিছু কিছু সুবিধা আছে ড্রয়িং এর ক্ষেত্রে, যেমন আমি যখন ডাবলিং করব তখন আমার স্লাইবার গুলোকে আমি খুব সহজেই সুতা প্রস্তুতকরণের ক্ষেত্রে যে সুতাটা আউটপুট পাবো সেই সুতার গুণগত মানটা ভালো হবে। আচ্ছা, স্যার প্লিজ সাইবার মিন জি, স্যার প্লিজ। স্লাইবার জি হ্যাঁ, স্লাইবারটা হচ্ছে আমাদের, আমরা পূর্ববর্তী আমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 বিষয় ছিল, আমরা আজকে ইয়ান ম্যানুফ্যাকচারিং 2 পড়ছি। আমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 এ আমরা জেনেছি বোলোরুম ছিল, সেখানে আমাদের কার্ডিং জি জি ছিল। বোলোরুম থেকে আমরা প্রথমে আমরা শুরুতে একদম শুরুতে সুতা প্রস্তুতকরণের শুরুর একদম প্রথম ধাপে আমরা মাঠ থেকে আমরা সুতার জন্য আমাদের যে কটন বল রয়েছে সেই কটন বলগুলো আমরা নিয়ে আসি আমাদের ল্যাবে, অর্থাৎ সেটা বোলোরুমে আনা হয়। বোলোরুমে আনার পর আমরা ল্যাব প্রস্তুত করি, সেই ল্যাবগুলোকে আমরা কার্ডিং সেকশনে আনি, সেগুলোকে আমরা কার্ডের স্লাইবার বলা হয়। অর্থাৎ ল্যাবগুলোকে আমরা প্রথমে কম্প্রেস করব, কম্প্রেস করে এগুলোকে আমরা কাটবো, কেটে 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 একদম ক্ষুদ্র করে ফেলবো। তারপর এগুলোকে মেশিনের মাধ্যমে আমরা বাতাস দিব, বাতাস দেওয়ার ফলে এর ভেতরে যদি ময়লা ধুলাবালু বা অন্যান্য অপদ্রব্য বা ডাস্ট বা নয়েল থাকে সেগুলো দূর হয়ে যাবে। দূর হয়ে যাওয়ার পর এগুলো আমাদের একটা লম্বা রশির মতো তৈরি হবে, যাকে আমরা স্লাইবার বলি। আমরা যদি আরো সহজভাবে জানতে চাই তাহলে আমরা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি বিষয়টা। ওকে ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা ডাবলিং জানলাম যে আমাদের হাতে একটা স্লাইবার আছে, আরো একটা স্লাইবার নিলাম, দুইটা স্লাইবার যখন একত্রিত হবে তখন দুইটা স্লাইবারকে আমরা যখন একত্র করব, ওই একত্রিত করে ওই স্লাইবার দিয়ে যখন আমরা সুতা প্রস্তুত করব তখন নিঃসন্দেহে আমাদের সুতাটা কিন্তু অনেক শক্তিশালী হবে। আমরা যদি একটু উদাহরণ দেই, ধরি আমরা দুইজন বন্ধু আছি, তা আমাদের সঙ্গে আরো দুইজন বন্ধু যদি আসে তাহলে আমাদের গল্পটা হয়তো যেখানে দুইজনের জন্য 20 মিনিট হতো তখন কিন্তু 40 মিনিট হওয়া সম্ভব, এবং গল্পটাও কিন্তু একটা হাস্যোজ্জ্বল হবে বা প্রাণবন্তকর হবে, বা সময়টা কেটে যাবে আমাদের মনেই হবে না। ঠিক তেমনি না, ঠিক একই ভাবে ডাবলিং ও তাই, আমরা যখন একসঙ্গে একের অধিক স্লাইবারকে একত্রিত করব তখন ওই স্লাইবার দিয়ে যখন সুতা প্রস্তুত করব তখন সেই সুতার গুণগত মানটা আমাদের ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তীতে আসি, এখানে আমরা ড্রাফটিংও করতে পারবো, এটাও ড্রয়িং ফ্রেমের একটা কাজ। ড্রাফটিং এর ক্ষেত্রে আমাদের যে সুবিধা হচ্ছে যে ড্রাফটিং করলে যে স্লাইবার গুলো একটু বাঁকা আছে বা কোঁকড়ানো আছে, যে স্লাইবার গুলো ব্যবহার উপযোগী না, অর্থাৎ ব্যবহার করার জন্য তারা উপযুক্ত না, কিংবা ওই স্লাইবার গুলো দিয়ে যদি আমি সুতা প্রস্তুত করি তাহলে সেই ক্ষেত্রে আমার স্লাইবার গুলো থেকে যে সুতা প্রস্তুত হবে সেই সুতার গুণগত মান হয়তো কিছুটা খারাপ হতে পারে। এই ক্ষেত্রে আমি এই স্লাইবার গুলোকে আবার আঁচড়াবো, আবার এগুলোকে কম্বিং করে নিব, এবং এই স্লাইবার গুলো পুনরায় সোজা এবং সমান্তরাল হবে, এতে করেও আমার সুতার গুণগত মান ভালো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ড্রয়িং ফ্রেমে মূলত কি কি কাজ হয় সেটা একটু জানলাম। শুরুতেই আমরা জানছি ড্রয়িং করতে পারবো, তারপরে জানলাম ডাবলিং করতে পারবো, এবং পরবর্তীতে জানলাম আমরা ড্রাফটিং করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা জি আচ্ছা স্যার, ড্রাফটিং প্লিজ রিপিট। ওকে ঠিক আছে, আমি আবারও বলছি, ড্রাফটিং হচ্ছে স্লাইবার গুলোকে আমরা
টেনে সোজা এবং সমান্তরাল করব, অর্থাৎ যে স্লাইবার গুলো রয়েছে এই স্লাইবার গুলো যদি বাঁকা হয় বা কোঁকড়ানো হয় বা ভাঁজ বিশিষ্ট হয় বা একটু শক্তি কম থাকে, তাহলে ওই স্লাইবার গুলোকে আমরা টেনে সোজা এবং সমান্তরাল করব এবং অধিক শক্তিশালী করব। এটাকেই আমরা ড্রাফটিং বলছি। ঠিক আছে? থ্যাংকস স্যার, থ্যাংকস। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য রাখি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা দেখে কি মনে হচ্ছে? এটা কিসের চিত্র? স্যার ড্রাফটিং। আচ্ছা, একটু খেয়াল রাখি, আমরা চিত্র একটি দেখি। রোলারের মতো চিহ্ন, অর্থাৎ বৃত্ত বৃত্ত চিহ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে? একটু লক্ষ্য করো, দেখো যে চিত্রে আমাদের বৃত্তের মতো চিহ্ন আছে। এই যে মাঝখান দিয়ে যে পথ চলে গেছে, যে পথটা আমরা দেখতে পাচ্ছি, একটা রশি দেখানো আছে, রোলার ড্রাফটিং সিস্টেম। অর্থাৎ দেখো, এখানে আমরা বলছি যে কনভেনশনাল রোলার ড্রাফটিং সিস্টেম। এখানে 4/4, অর্থাৎ হচ্ছে আমার, দেখো চারটা আমার রোলার আছে, চারটা রোলার পাশাপাশি দুইটা করে রোলার অবস্থান করতেছে এবং মাঝখান দিয়ে আমার স্লাইবার গুলো যাবে এবং বিভিন্ন ক্যান থেকে এই স্লাইবার গুলো আসবে। ঠিক আছে? আগে যখন আজ থেকে প্রায় 20 বছর বা 25 বছর আগে যখন আমাদের স্পিনিং প্রক্রিয়ায় যখন আমরা সুতা প্রস্তুত করতাম, তখন কিন্তু এই ড্রাফটিং সিস্টেম গুলো ছিল না। আমরা একটু আগে পূর্ববর্তী প্রশ্নে কি বললাম প্রিয় শিক্ষার্থীরা, যে ড্রাফটিং প্রক্রিয়ায় আমরা স্লাইবার গুলোকে টেনে সোজা এবং সমান্তরাল করতে পারবো। দেখো এই যে রোলার গুলোর মাঝখান দিয়ে যখন আমার স্লাইবার যাবে, এই স্লাইবার গুলো দুই পাশে রোলার ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, তখন এই ঘূর্ণায়মান রোলার গুলো আমার স্লাইবারটাকে কি করবে? চাপ দিবে। চাপ দিলে এই স্লাইবার গুলো যদি বাঁকা থাকে বা একটু কম শক্তিশালী থাকে, তাহলে চাপ দেওয়ার ফলে এই স্লাইবার গুলো আমার কি হবে? একটু শক্তিশালী হবে। এটা হচ্ছে আমাদের যে ড্রাফটিং সিস্টেম, অর্থাৎ ড্রয়িং প্রক্রিয়ায় যে প্রযুক্তিগত উন্নয়ন, সেই প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতা, এটি হচ্ছে আমাদের মডার্ন ড্রাফটিং সিস্টেম। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ড্রয়িং সেকশনের প্রযুক্তিগত উন্নয়ন কি কি আছে আমরা সেগুলো জানছি। ঠিক আছে? আমরা পরবর্তী কি প্রযুক্তি রয়েছে সেটা একটু খেয়াল করি, একটু লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা। আমরা, স্যার প্লিজ স্যার, হ্যাঁ প্লিজ। স্যার পূর্বে একটা কোশ্চেন ছিল যে আপনার ওখানে একটা আম, দেখলাম চিত্র যেটাতে আপনি 4টা রোলিং এর কথা বললেন, বাট ওখানে 3 জোড়া করে দেখলাম। ওইটা কি স্যার আরো থাকবে নাকি 3 জোড়া থাকবে? আপনি 4 জোড়া বলেছেন। 4/4। হ্যাঁ, 4/4, এখানে 4/4, এখানে 4/6 ও থাকতে পারতো বা 6/6 ও থাকতে পারতো। আচ্ছা, হুম, এখানে 4/4 এর ক্ষেত্রে আহ, একটু খেয়াল রাখতে হবে, এই যে আমাদের যে রোলার গুলো আছে, অর্থাৎ মাঝখানে যে আমরা রশির মতো চিহ্ন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্লাইবার। বা যদি আমরা হুম, একটু সহজ সরল প্রাঞ্জল ভাষায় যদি আমরা বলি, এই যে মাঝখানে যে রশি বা এটাকে যদি আমরা সুতা মনে করি, সাপোজ এটা হুম, আমাদের সুতা, দ্যাটস ওয়াই আমাদের এটা স্লাইবার। এই স্লাইবার গুলো, এই যে আমাদের রোলার রয়েছে, ঠিক আছে, বৃত্তাকার যে চিহ্নগুলো রয়েছে, এইগুলো আমাদের চারটা আছে। আর এখানে ফাইনাল যে রোলারটা আমরা দেখতে পাচ্ছি একটু আকারে বড়, এটা হচ্ছে আউটপুট রোলার, অর্থাৎ এই রোলারে এসে আমার স্লাইবার গুলো জমা হচ্ছে। এখানে 4/4 মিন হচ্ছে যে আমার চারটা রোলার, চারটা রোলারকে চাপ দিচ্ছে, একে অপরকে চাপ দিবে এবং প্রত্যেকটা রোলার ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখানে যদি 8টা রোলার থাকতো, তাহলে 8টা রোলার জোড়া জোড়া থাকতো এবং 4/4 বলার মিনিংটা হচ্ছে এক রোলার আরেক রোলারকে চাপ দিবে, অর্থাৎ প্রথম রোলার দ্বিতীয় রোলারকে চাপ দিচ্ছে, তৃতীয় রোলার চতুর্থ রোলারকে চাপ দিচ্ছে। ঠিক আছে? জি জি স্যার, ওকে, ঠিক আছে। আমরা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা পরবর্তী চিত্রে আসি। এগুলো সবই আমাদের মডার্ন ড্রাফটিং সিস্টেমে যে পরিবর্তনগুলো আসছে, অর্থাৎ আধুনিকায়ন যেগুলো হয়েছে, আমরা সেগুলো যাচ্ছি। আচ্ছা, এখানে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এগুলো হচ্ছে ড্রয়িং ফ্রেমের ক্ষেত্রে এই যে সাদা চিহ্ন যেগুলো দেখা যাচ্ছে, 666 মার্ক করা আছে, দেখতে পাচ্ছ যে এগুলো, এগুলো হচ্ছে ক্যান, বা আমরা বাংলায় এগুলোকে আমরা ডাম বলতে পারি। ঠিক আছে? এর ভেতরে আমাদের স্লাইবার গুলো ঘূর্ণায়মান অবস্থায় জমা হয়, অর্থাৎ উপর থেকে রশির মতো এগুলো পড়তে থাকে এবং পুরো স্লাইবারের মধ্যে এগুলো এসে জমা হয়। আর এগুলোকে আমরা ক্যান বলে থাকি। আমাদের পূর্ববর্তী যে স্পিনিং প্রক্রিয়াগুলো ছিল আজ থেকে 5-7 বছর আগে, সেগুলোতে আমাদের মডার্ন ডার্টিং সিস্টেম ছিল না, আধুনিকায়ন ছিল না। অর্থাৎ যখন আমি ড্রয়িং করছি, একটা ক্যান আমার পূর্ণ হয়ে গেলে তখন ম্যানুয়ালি সেই ক্যানটা আমার পরিবর্তন করতে হতো। কিন্তু এখন বর্তমান সময়ে এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয় না, অর্থাৎ একটা ক্যান যখন পূর্ণ হয়ে যাবে তখন সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে কম্পিউটারাইজ পদ্ধতিতে।
এখানে ম্যানুয়ালি আমাদের হাতের কোনো স্পর্শের প্রয়োজন নাই। এগুলো হচ্ছে আমাদের ড্রয়িং ফ্রেম সেকশনের প্রযুক্তিগত উন্নয়ন, অর্থাৎ আমাদের এই ড্রয়িং ফ্রেমে আমাদের ক্যান গুলো পরিবর্তন করার প্রয়োজন নাই, অর্থাৎ কার্ডের সেকশন থেকে যখন ড্রয়িং সেকশনে আমার স্লাইবার গুলো ড্রয়িং হয়ে ড্রন স্লাইবারে পরিণত হবে, তখন ক্যান গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, যেগুলো পূর্ববর্তী প্রক্রিয়ায় ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো, এখন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়। আমরা পরবর্তী চিত্রে আসি। এটা দেখে কি মনে হচ্ছে? একটা ফ্যান বাতাস দিচ্ছে, ঠিক তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, মনে হচ্ছে যে বাতাস দেবে এরকম কিছু একটা মনে হচ্ছে। আচ্ছা, এই বাতাস শব্দটার সঙ্গে কিছু কথা একটু অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় অর্থাৎ স্পিনিং প্রক্রিয়ায় বাতাস এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। কেননা আমরা একটা সুতা প্রস্তুতকরণের ক্ষেত্রে যত টেম্পারেচার দিতে পারবো, মানে যত বেশি হট টেম্পারেচার দিতে পারবো, আমার সুতার কোয়ালিটি তত বেশি ভালো হবে। ঠিক আছে? এই যে আমরা ফ্যান দেখে হয়তো মনে হচ্ছে এই ফ্যান হয়তো বা বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস এরকম মনে হচ্ছে স্বাভাবিকভাবেই ফ্যান দেখে। কিন্তু না, এই ফ্যানের কাজ হচ্ছে গরম বাতাস প্রবাহ করা, অর্থাৎ স্লাইবার গুলোর মধ্যে এক ধরনের হিট দেওয়া, তাপমাত্রা বাড়িয়ে দেওয়া। তাপমাত্রা বাড়িয়ে দিলে যেটা হবে, স্লাইবার গুলো ঠান্ডা অবস্থানে থাকলে এগুলো একটা আরেকটার সঙ্গে জমে যেতে পারে। আমাদের বরফে আমরা কি হয়, ঠান্ডায় একদম জমে যায় না, একদম জড়সড় হয়ে যায় না? ঠিক তেমনি স্লাইবার গুলো যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখন এগুলো জমে যাইতে পারে, ক্যানের ভেতরে একটা আরেকটার সঙ্গে লেগে যেতে পারে। এই জন্য বাতাস দেওয়া হয় যাতে করে স্লাইবার গুলো একটা আরেকটার সঙ্গে লেগে না যায় এবং আলতো অবস্থানে থাকে এবং সহজেই পরবর্তী প্রক্রিয়ায় যেন আমরা অল্টারনেট করতে পারি। এই জন্য আমরা এই ড্রয়িং ফ্রেমের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমরা ফ্যান ব্যবহার করে থাকি, এগুলোকে আমাদের সেকশন ফ্যান বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে একটু আসি। দেখে কি মনে হচ্ছে? অটো স্টপ, সবকিছু স্টপ হয়ে যাবে, ক্লাস ক্লাস সব বন্ধ হয়ে যাবে, এরকম মনে হচ্ছে? জি স্যার। মোটেও না, ক্লাস একদমই শেষ না। আমাদের মডার্ন ড্রাফটিং সিস্টেমের ক্ষেত্রে ড্রয়িং সেকশন এটা একটা নতুন সংস্করণ, অর্থাৎ আমাদের যদি মেশিনে কোনো ভুল হয়, প্রযুক্তিগত কোনো ভুল হয় বা সিস্টেমেটিক কোনো ভুল হয়, তাহলে মেশিন অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যাবে, সে আর কাজ করবে না। হয়তো একটা স্লাইবার ছিঁড়ে গেছে বা মেশিনের কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, তাহলে সেই সঙ্গে আমাদের মেশিনটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যেটা পূর্ববর্তী স্পিনিং প্রক্রিয়ায় দেখা যেত যে মেশিনের কোনো ত্রুটি দেখা গেলেও মেশিন চলমান থাকতো এবং যে আউটপুট আমরা পেতাম, ডন স্লাইবার যেগুলো পেতাম ফিডব্যাক, সেগুলো আমাদের হয়তো দেখা যাচ্ছে কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তখন আমাদের কিন্তু একটা লস প্রফিটটা আসতে হয়। কিন্তু বর্তমানে মডার্ন সংস্করণে আমাদের কিন্তু যখন মেশিনের কোনো প্রবলেম দেখা দিবে, সঙ্গে সঙ্গে আমাদের মেশিনটি অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যাবে এবং সে আমাদের সিগন্যাল দিতে থাকবে। ঠিক আছে? এটা আমাদের একটা মডার্ন সংস্করণ। আচ্ছা, আমরা পরবর্তী চিত্রে আসি। এটা দেখে কি মনে হচ্ছে? রাস্তার কোনো হেডলাইট কোনো সিগন্যাল দিচ্ছে এরকম? জি স্যার। আচ্ছা, এটি আমাদের মূলত রোড সিগন্যাল মনে হচ্ছে স্যার। রাইট রাইট এক্স্যাক্টলি রোড সিগন্যাল, রোড সিগন্যাল। আমারও দেখে তাই মনে হচ্ছে এটা একদমই রোড সিগন্যাল। লাল বাতি দেওয়া আছে, হলুদ বাতি দেওয়া আছে, সবুজ বাতি দেওয়া আছে। লাল বাতি মানে হচ্ছে আমি আর রাস্তা ক্রস হতে পারবো না, এই তো। এবং হলুদ বাতি মানে হচ্ছে একটু ধীরে ধীরে পার হতে হবে এবং সবুজ বাতি মানে হচ্ছে রাস্তা ক্লিয়ার আছে। আমরা এই তো জানি, তাই না? আমাদের স্পিনিং প্রক্রিয়ার ক্ষেত্রেও, আমাদের মেশিনারিজের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। আমাদের যখন মেশিনে কোনো ধরনের ত্রুটি দেখা দিবে, সেই সঙ্গে মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং অটো স্টপ মোশন কাজ করবে, সঙ্গে সঙ্গে আমাদের মেশিনে লাল সিগন্যালটা জ্বলে উঠবে। আমি দেখতে পারবো যে মেশিনটাতে যে আমার মেশিনটা আর কাজ করছে না, বন্ধ হয়ে আছে। আর যখন হলুদ সিগন্যাল দেখতে পারবো, তখন আমাকে বুঝতে হবে মেশিনে কোনো আমার সমস্যা হতে পারে, হতে যাচ্ছে, হবে মনে হচ্ছে, অর্থাৎ আমাকে সচেতন হতে হবে, মেশিন চেক করে নিতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ইভেন যখন গ্রিন সিগন্যাল দেখতে পাবো, তখন আমি বুঝতে পারবো যে আমার ড্রয়িং সেকশনের আমার ড্রোন মেশিনটা খুব ভালোভাবে কাজ করছে এবং মেশিনে কোনো ধরনের আমার ও সমস্যা নাই। এবং এর সঙ্গে আরেকটু আমাদের জানতে হবে, আমাদের যখন কোনো একটা ক্যানে যখন স্লাইবার গুলো পূর্ণ হয়ে যাবে, তখন সেই সঙ্গে আমার সবুজ বাতিটা জ্বলে উঠবে, অর্থাৎ আমার এই ক্যানটা পূর্ণ হয়ে গেছে, অটোমেটিক্যালি অন্য একটা ক্যান এর সঙ্গে অ্যাড করতে হবে। ঠিক আছে? এগুলো সবই আমাদের ড্রয়িং সেকশনে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন, এগুলো বর্তমানে আধুনিকায়ন হয়ে গেছে, যেগুলো আমাদের পূর্ববর্তী প্রক্রিয়ায় এগুলো ম্যানুয়ালি কাজগুলো করতে হতো এবং যা অনেক সময় সাপেক্ষে এই কাজগুলো করতে হতো, যা এখন আমরা খুব সহজেই খুবই স্বল্প সময়ে করতে পারি। ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর মডার্ন যে প্রযুক্তিগত উন্নয়ন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কেউ কি বলতে পারবে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম, কি কি পয়েন্ট জানলাম? এক নজরে কেউ কি বলতে পারবে?
Anyone? ড্রয়িং, ড্রাফটিং, তারপরে হচ্ছে সিগন্যাল ল্যাম্প, Signal, এগুলো। তারপরে স্যার ক্যান, can, তারপরে অটো স্টপ মোশন, অটো স্টপ মোশন। তারপরে আমরা আলোচনা করছি সেকশন ফ্যান নিয়ে, তারপরে আলোচনা করছি অটো ক্যান চেঞ্জার নিয়ে, তার পূর্বে আমরা আলোচনা করছি মডার্ন ড্রাফটিং সিস্টেম নিয়ে। ঠিক আছে, তা প্রিয় শিক্ষার্থীরা, জি, আজকের স্যার। ক্লাসে আমরা জানতে পারলাম ড্রয়িং কাকে বলে, ড্রয়িং এর উদ্দেশ্য কি, অর্থাৎ আমরা ড্রয়িং কেন করব, সেই সঙ্গে জানতে পারলাম আমাদের ড্রয়িং সিস্টেম এই প্রক্রিয়ায় প্রযুক্তিগত যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই ড্রয়িং সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে কথা বলতে হবে। দিগন্ত, মুক্তার, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে স্যার। করতে পারো। না স্যার, আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? দিগন্ত এক নজরে একটু বলতে পারবে? ড্রয়িং ফ্রেম কাকে বলে, ড্রয়িং ফ্রেম এর উদ্দেশ্য কি, এবং আর ড্রয়িং ড্রয়িং ফ্রেমে আমরা ফ্রেমে কি কি কাজ করা যায়, ড্রয়িং ফ্রেম সেকশনে আমাদের প্রযুক্তিগত ড্রয়িং বিভিন্ন ফ্রেম উন্নয়ন। সেকশন ও আচ্ছা, প্রযুক্তিগত উন্নয়ন। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তোমাদের কিছু কাজ দিব, যেটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে যে ড্রয়িং ফ্রেম কাকে বলে এবং ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য সমূহ। এই প্রশ্নটির উত্তর তোমরা খাতায় লিখবা, খাতায় লিখে সেটি ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা আপলোড করে দিবা। ঠিক আছে দিগন্ত? ওকে স্যার। আচ্ছা, জি হ্যাঁ স্যার। স্যার। আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা দিয়ে দিয়েছি, দেখো স্ক্রিনে খেয়াল করো, আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা দেওয়া আছে, সেই সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের নাম দেওয়া আছে, টিএনএসএস পলিটেকনিক ইনস্টিটিউট জয়পুরহাট। এটা আমাদের ফেসবুক গ্রুপের নাম। ঠিক আছে দিগন্ত? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, আজকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সেই সঙ্গে তোমাদের এই ক্লাস সম্পর্কিত কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারো। নো স্যার, জি স্যার। থ্যাঙ্কস। বাট এক্সকিউজ মি স্যার, প্লিজ কাম টু স্ক্রিন। অবশ্যই অবশ্যই। আহ, প্লিজ আহ, স্যার। যারা স্ক্রিনে দেখতে চাচ্ছেন একটু হাত তুলেন, কারা কারা স্ক্রিনে দেখতে চাচ্ছেন? আচ্ছা, আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমি চেষ্টা করছি আমার ভিজুয়ালাইজটা শেয়ার করা। দিগন্ত, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, দেখা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার, জি। আচ্ছা, সবাইকে একটু দেখতে চাই। আজকে যারা ক্লাসে ছিল সবাইকে একটু একটা জোরে দেখতে চাচ্ছি। কে কে আমরা ক্লাসে ছিলাম একটু সবার স্ক্রিন গুলো যদি শেয়ার দিত, আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতাম। শুয়ে আছি তো স্যার। ওকে, ঠিক আছে দিগন্ত, মুক্তার, ওকে ঠিক আছে। সবাইকে একটি কথা মনে করে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে দেশের যে অবস্থা, দেশে আমাদের এই পরিস্থিতিতে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব এবং আমরা যখন বাইরে যাব অবশ্যই নিরাপদ দূরত্ব মেনটেন করে বাইরে চলাফেরা করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আমরা যেহেতু টেকনিক্যালি পড়াশোনা করি, কারিগরিতে পড়াশোনা করি, সুতরাং আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা যারা বাড়িতে বসে আছি ভাবছি পড়বো কিন্তু আর পড়াশোনা হচ্ছে না, তাদের উচিত বাসায় বসে এই সময়টাকে কাজে লাগানো। কেননা আমাদের পরিপূরক পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, এখন সামনে খুব দ্রুতই হয়তোবা ফাইনাল পরীক্ষার একটা সম্ভাবনা দেখা দিবে। কাজে বাসায় বসে সিলেবাস গুলো কভারেজ করে নিতে হবে, ভালো একটা প্রস্তুতি নিতে হবে যেন পরীক্ষাটা ভালো হয়। এবং
পরিবারকে সময় দিতে হবে, পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পরিবারের মানুষজন তোমার প্রতি কষ্ট পায়। ঠিক আছে? এবং ডিজিটাল প্ল্যাটফর্ম টেকনিক ইনস্টিটিউট লাইব্রেরির সঙ্গে থাকবা। বিশেষ করে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে তোমাদের স্যাররা আরো অনেক ভালো ভালো ক্লাস নেবে। সেই ক্লাস থেকে আরো অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? তোমাদের সুস্থ স্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।